আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চারদিকে বেশ আলোচনা। শেখ হাসিনার একটা ইন্টারভিউটা রয়টার্স করেছে। সেই রয়টার্স এর বরাত দিয়ে বাংলাদেশের পত্রপত্রিকাও নিউজ করেছে এবং ইন্টারন্যাশনাল বেশ আলাপ হচ্ছে। শেখ হাসিনা এর আগে বলেছিলেন তিনি দেশে ফিরতে চান, তারপর বলেছেন মাথা উঁচু করে ফিরবেন, তারপর বলেছেন এই বছরের মধ্যে ফিরবেন এবং এখন স্পষ্ট বলছেন যে তিনি ডিসেম্বরে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। আদালতে আত্মসমর্পণের কথা বলছেন তিনি কোনো গণ অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন এসবের কথা বলছেন না। তার সাথে তার নেতাকর্মীদেরকেও দেশে আনার কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি এর বেশ কিছু প্রতিক্রিয়া। বিএনপির দিক থেকে ক্ষমতাসীন দল হিসেবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিফ প্রসিকিউটর বলেছেন যে আইনগত দিক দিয়ে দেশে শেখ হাসিনার কোনো অবস্থান নাই। সাবেক প্রেস সচিব শফিকুল আলম তিনি ইন্ডিয়া সরকারকে দোষারোপ করেছেন। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে বলেছেন ডিসেম্বর কেন, এখনই চলে আসুন। আলটিমেটলি আমরা হেডলাইন করেছি শেখ হাসিনা আসার খবরে তোলপাড়, পর্দার আড়ালে কি ঘটছে, কি ঘটতে পারে, কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এমন কিছু, অথবা শেখ হাসিনা কি সত্যি এই ঝুঁকি নিচ্ছেন কিনা। যারা শেখ হাসিনা বিরোধী শিবিরের তারা প্রশ্ন তুলছেন যে শেখ হাসিনা সত্যিকার অর্থে আসবেন না, আবার তার যারা অনুসারী তারা বলছেন আসবেন। আমাদের কাছে প্রশ্ন যে তিনি এত বড় ঝুঁকিটা কি কি চিন্তা করে নিচ্ছেন, শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগের লাভ কি, আর শেখ হাসিনা ফিরলে এই আওয়ামী লীগ বিরোধী এই অংশটা, মানে এই যে ধরেন আসিফ মোহাম্মদ সজীব আজকে রিয়েকশন দিয়েছে যে শুভেন্দু এয়ারপোর্টে পাঠায় দেখ, বাকিটা আমরা দেখবো। তো এই তারা শফিকুল আলম, আসিফ নজরুল এদের এত মাথা ব্যথা কেন? আমি সার্বিক দিক নিয়ে আপনার কাছ থেকে একটা বিশ্লেষণ আশা করছি। মেজর আখতারুজ্জামান রঞ্জন। আসসালামু আলাইকুম পুনিয়া, ধন্যবাদ আপনাকে। আশা করবেন দেখেন, এখানে বিষয়টা হচ্ছে আমি ব্যক্তিগত পর্যায়ে বলছি, আমার রাজনৈতিক পরিচয় বলছি না। বলবেন আপনি কি আগের মতো রাস্তায় তাকে এয়ারপোর্টে পিটায় মারতে পারবেন? এই মারার সুযোগ আছে? ধরেন যদি সে এয়ারপোর্টে চলে আসে, অনেকে বলছে যে এয়ারপোর্টে আসলে সেই সুযোগ কি আছে? এখন তো বাংলাদেশের সাংবিধানিক সরকার আছে, এখন তো অরাজক অবস্থা নাই, বা বিপ্লবোত্তর অবস্থা নাই, বা অভ্যুত্থানের অবস্থা নাই। এখন তো অভ্যুত্থান তার ন্যাচারাল ডেট হয়ে গেছে, অভ্যুত্থানের ন্যাচারাল ডেট হয়ে গেছে। তার সময় সাময়িক 12ই ফেব্রুয়ারিতে যে জিনিসটা হয়েছে, 5ই অগস্টের যে বিপ্লব বলি, অভ্যুত্থান বলি, তার স্বাভাবিক ন্যাচারাল পরিসমাপ্তি ঘটে গেছে 12ই ফেব্রুয়ারি 2026 সালে। অর্থাৎ নতুন একটি সরকার আসছে, সাংবিধানিকভাবে সেই সরকার। সেই সরকার কি বিমানবন্দরে যদি শেখ হাসিনা এসে নামে, তার নিরাপত্তা দিবে না? সে যদি আদালতে সমর্পণ করতে চায়, তাকে আদালত সমর্পণ না করলে তাকে ধরে নিয়ে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে তো আদালতে নিয়ে যাবে, হয়তো সন্ধ্যার সময় আসলে জেলে নিয়ে যাবে, বা যদি ভোরবেলা আসে তখন কি করবেন? তখন তো সরাসরি আদালতে নিয়ে যেতে হবে। যেমন আমাদের দেশপথে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল সকাল 7টায়, সারা রাত্রি ঘেরাও করে গেছিল, তারপর সকাল 7টায় গ্রেফতার করে ওনাকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তাকে অন্য কোথাও রাখা হয় নাই, সেখান থেকে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো শেখ হাসিনা যদি বিমানবন্দরে এসে উপস্থিত হয়, তাহলে সরকার কি করবে? সরকারের কাছে কি বিকল্প আছে? সরকার কি কোনো বাহিনীকে, কোনো অরাজক শক্তিকে এয়ারপোর্টে পাঠিয়ে দিবে ওখানে অরাজকতা করার জন্য? ওই দিন কি আছে? বাংলাদেশের রাজনীতিতে সে যে একটা ফ্যাক্টর, সে যে এখনো বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণের মধ্যে আছে, নিয়ন্ত্রণ করতে পারে, বাংলাদেশের রাজনীতির ব্যারোমিটার পারত আপ ডাউন করাইতে পারে, এটা তার এই বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রচারিত হচ্ছে। তুমি দেখো গত 3-4 দিনে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা সবাই তোলপাড় করছে। এমন একটা পর্যায়ে গেছে যে সরকার আজকে বাধ্য হয়েছে সকল মিডিয়াকে বলতে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা আইনত নিষিদ্ধ। যেমন আমরা এখন যে শেখ হাসিনার কথা বলছি, এটাও কিন্তু আমরা ডিজিটাল আইনে পড়ে যাবো, কারণ আইনত নিষিদ্ধ করা হয়েছে। কাজেই শেখ হাসিনা এই জিনিসটা চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা আমাকে আইনত নিষিদ্ধ করেছো, আমার সম্বন্ধে কথা বলতে পারবে না, কিন্তু দেখো আমার সম্বন্ধে সামাজিক রাষ্ট্রীয় পত্র পত্রিকায় বলা বলে হচ্ছে। কেন বলা বলে হচ্ছে? যেহেতু শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছে। এই স্টেটমেন্ট শেখ হাসিনা না দিত, নাকে তেল দিয়ে যদি ওখানে ঘুমিয়ে থাকতো, তাহলে কি বক্তব্যটা আসতো? তাহলে কি আপনি বক্তব্য নিয়ে কথা বলতেন? তাহলে কি এটা আলোচনা টেবিলে আসতো? তাহলে শেখ হাসিনার দ্বিতীয় লক্ষ্য হলো বাংলাদেশের রাজনীতিতে সে যে এখনো ভূমিকা রাখতে সক্ষম, এটা প্রমাণ করা, এবং বাংলাদেশের রাজনীতিকে তাকে নিয়ে বিভ্রমিত হোক, তাকে নিয়ে আবর্তিত হোক, সেই রাজনীতিতে মধ্যমণি থাকুক, এটা তার একটা কৌশল। এটার মাধ্যমে, এটার জন্য সে বক্তব্য দিয়ে যাচ্ছে এবং তাকে ভারত সরকার সহায়তা করতেছে।
ভারত সরকার তাকে সুযোগটা করে দিচ্ছে, যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতির তাৎপর্য বৃদ্ধি করা, তার প্রভাব বৃদ্ধি করা মানে ভারতের রাজনীতির প্রভাব বৃদ্ধি করা। এখানে সোজা অঙ্ক। শেখ হাসিনার প্রভাব বৃদ্ধি মানে ভারতের প্রভাব বৃদ্ধি। এখানে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য ভারত একটা গ্রাউন্ড পাবে, শুভেন্দু অধিকারী একটা গ্রাউন্ড পাবে। এখানে তাকে তার নিরাপত্তার জন্য তারা অংশগ্রহণ করার জন্য একটা আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতিসংঘের কাছ থেকে তারা একটা ম্যান্ডেট পেতে পারে যে একটা নাগরিক তার দেশে যাচ্ছে, সারেন্ডার করবে, তাকে আইনগত বাধা কেন দেওয়া হবে। এটা ক্যান বি ইস্যুস। কাজে ভারত এই সুযোগটা শেখ হাসিনা দিচ্ছে। দ্বিতীয় যে কারণটা বলছি সেটা বুঝতে হবে, সরকার ইতিমধ্যেই স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া শুরু হবে। নির্বাচনের সময় দেশের প্রচলিত আইনের নিয়মের ব্যত্যয় ঘটে, প্রশাসনিক শক্তির একটা নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায়। ওই সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ওই সময় যাতে আওয়ামী লীগের সকল স্থানীয় স্তরে করতে পারে, সেটার জন্য শেখ হাসিনা একটা আগাম বার্তা দিয়ে রাখতেছেন যে তোমরা ঘাবড়িও না, তোমরা মনে করো না যেদিন গিয়েছে এদিন আবার ফিরে আসবে। সে নিশ্চয় দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, তৃণমূল নেতা কর্মীদেরকে, সমস্ত গ্রাসরুট লেভেল নেতা কর্মীদের যে আমরা নেতাদের নিয়ে আসতেছি, তোমরা ঘাবড়িও না, যেদিন চলে গেছে সেই দিন আবার পুনরাবৃত্তি হবে না। এই ধরনের একটা রূপক জিনিস বা এরকম একটা সেন্সেশন জিনিস বা এরকম একটা ইগো সৃষ্টি করতে পারে শেখ হাসিনা। সেইটা করলে কি হবে, কার লাভ হবে? স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের লাভ হবে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাহস বাড়বে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতা কর্মীরা একটা সংঘাতে যাওয়ার জন্য একটা সাহস পাবে। সংঘাত মানে সরকারের আইন শৃঙ্খলা অবনতি, সরকারের আইন শৃঙ্খলা অবনতি মানে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার অধীনের লঙ্ঘন মানে রাষ্ট্রের সক্ষমতা প্রশ্নবিদ্ধ। কারা আইন শৃঙ্খলা লঙ্ঘন করছে, কোন বাহিনী করছে, কোন রাজনৈতিক দল করছে, এটা তো সরকার বিবেচনা করতে পারবে না। যদি আইন শৃঙ্খলা অবনতি হয় তাহলে সরকারকে এর 100% দায় দিয়ে দিতে হবে। সেটা কি বিএনপি জামাত সংঘর্ষের কারণে হয়েছে, না বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের কারণে হয়েছে, নাকি এনসিপি আওয়ামী লীগের সংঘর্ষের কারণে হয়েছে, নাকি কমিউনিস্ট পার্টি ভার্সেস এনসিপির জন্য হয়েছে, এটা তো বিষয় না। বিষয়টা হলো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার যদি সে আইন শৃঙ্খলা করতে না পারে, যদি সেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত না হয়, মানুষ যদি সেখানে নিরাপদে চলতে না পারে, রাজনৈতিক প্রচার চালাতে না পারে, তাহলে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। সেই নির্বাচন অবস্থায় কি হবে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি এলাকাতেই আওয়ামী লীগের নেতারা নির্বাচন করার জন্য তৎপর, প্রার্থীর পক্ষে কাজ করার চেষ্টা করছে। যেখানে সরাসরি সামনে আসতে এখনো সমস্যা আছে, যাদের হয়তো অতীত ভালো না, তারা হয়তো অনেকটা সাবধান হয়ে যাচ্ছে, কিন্তু সে বিভিন্নকে সহায়তা করার চেষ্টা করছে। তুমি তো অষ্টগ্রামে যদি দেখো, সেখানে আওয়ামী লীগ বিশেষ করে আব্দুল হামিদ সাহেবের লোক তো তৎপর, অনেক তৎপর, তার নির্বাচন করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের সারা কিশোরগঞ্জ জেলায় দেখো, সেখানে দেখবে যে তৎপর। কাজে শেখ হাসিনার এই বিষয়টি, এই যে তুলপার পর্দার আড়ালে কি ঘটছে, এই খবরগুলো কেন আসতেছে, এটা খবরগুলো সৃষ্টি করেছে শেখ হাসিনা। তো শেখ হাসিনা ইজ এ ভেরি স্মার্ট পলিটিশিয়ান। শেখ হাসিনা এত বড় স্মার্ট পলিটিশিয়ান, এত বড় বিপ্লবের মধ্যে তার বাড়ি ঘর গুড়ায় গেছে, কিন্তু সে নিরাপদে সরকারি হেলিকপ্টার নিয়ে উড়ে চলে গেছে অন্য জায়গায়। এটা কতটুকু স্মার্ট হইলে পরে বুঝতে পারো। এবং আন্তর্জাতিক চক্র তাকে সহায়তা না করলে সে কিভাবে গেল? প্রস্থান করা, যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থান করা পরাজয় নয়। আমরা ইংরেজিতে বলি উজ্জ্বল, ওয়ারফেয়ারে উজ্জ্বল পরাজয় নয়। যুদ্ধে ক্ষান্ত দেওয়া সন্ধি নয়, পরাজয় নয়। ক্ষান্ত হইতেই পারে বিভিন্ন কারণে, যে মাঝে মাঝে ইউক্রেন রাশিয়ান যুদ্ধে কখনো যুদ্ধ বেড়ে যায়, কখনো যুদ্ধ কমে যায়, কখনো বলে আমরা 7 দিনের জন্য যুদ্ধ বিরতি দিলাম। এটা বিভিন্ন স্ট্র্যাটেজির কারণে দেয়। আমরা ইরান ইউএসএ যুদ্ধে দেখছি, আমরা ওই যে জর্দানে বা হামাসের সঙ্গে দেখতেছি কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে 3 দিন 5 দিন, আবার 2 দিন বিরতি, আর কেউ হেরে গেল, কেউ জিতে গেল না।
এটা হলো একটা গতি, বিভিন্ন ভাবে চলে। এখানে রাজনীতিতেও শেখ হাসিনা একটা বিরতি দিয়েছে। সে সরকার হেলিকপ্টার নিয়ে বহাল তবিয়তে ফ্লাই করে দিল্লি চলে গেছে এবং দিল্লিতে আল্লাহর রহমতে ভালোই আছেন এবং কথাবার্তা বলছেন। আজকে আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে যতই গরম করবো ততই সরকারকে ব্যাকআন্ডে ফেলা হবে। শেখ হাসিনা জানে তার বিপক্ষে যত মিছিল হবে, তার বিপক্ষে যত বক্তব্য আসবে, ততই সরকার ব্যাকআন্ডে পড়বে, ততই সরকারের মানবাধিকার প্রশ্নবিদ্ধ হবে, ততই সরকারকে বলা হবে সরকার নিপীড়নমূলক রাজনীতি করতেছে। এটা এটা ভেরি ট্রিকি জিনিস। শেখ হাসিনার পক্ষে একটা মিছিল করলো, সেই মিছিল তুই বাধা দিলা, তাহলে মানবাধিকার লঙ্ঘিত হলো না? রাজনৈতিক পরিবেশ নষ্ট করলো না? তার রাজনৈতিক অধিকার নষ্ট করলো না? হ্যাঁ, যারা বাধা দেয় তাদের হয়তো ইমোশন আছে, তাদের হয়তো আবেগ আছে, কিন্তু সেই আবেগটা তো আইন শৃঙ্খলা ভঙ্গের চলে গেল। যখন আইন শৃঙ্খলা ভঙ্গে চলে যাবে তখন আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা প্রশাসনিক কি করবে? তারা তো আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে জিনিসটা তো শেখ হাসিনা ফেভারে চলে যাবে। আর রক্ষা না করে তাহলে ফেভারে যাবে। কেন ফেভারে যাবে? যে সে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তুমি তো সংবিধান এখন সাসপেন্ড না, বাংলাদেশের সংবিধান এখন সম্পূর্ণভাবে কার্যকর এবং সেই সম্পূর্ণ কার্যকর সংবিধান রেখে সরকার যা ইচ্ছা তা কাজ করতে পারে না। সরকার আগামী দিনে বেকায়দায় পড়বে। কারণ সংবিধান না থাকলে অতীতে যারা করেছে, সামরিক শাসকরা করেছে, তারা সবসময় সংবিধানকে সাসপেন্ড করেছে। যার জন্য শেখ হাসিনা আর্টিকেল 7 এর সংশোধন আসছিল যে সংবিধান কোন শক্তি আর সাসপেন্ড করতে পারবে না। যদি কেউ সংবিধান সাসপেন্ড করে তাহলে সেটা পানিশেবল টু ডেথ হবে। এই সংবিধান স্থগিত না করার জন্য এই আইনটা আনা হয়েছিল। এখন তো এই আইনটা উঠে গেছে, হাইকোর্ট তো এই সংবিধানটাকে নালিফাই করে দিয়েছে। এখন সংবিধান সংশোধন দরকার নাই। কয়েকটা আর্টিকেল গত বৃহস্পতিবার দিন মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দিয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। ফলে এখন তো যে কোনো সময় যে কোনো লোক সাসপেন্ড করতে পারে সংবিধান। এখন আর সবসময় সাসপেন্ড করা অবৈধ হবে না। কিন্তু পাশাপাশি এটা তো রয়ে গেছে যে জনগণ দেশের মালিক। আর্টিকেল 7 তো চেঞ্জ হয়নি। জনগণ দেশের মালিক, তার মানে জনগণের চরম অভিপ্রায় হলো সংবিধান। সংবিধানের প্রথমে কি লেখা আছে? জনগণের চরম অভিপ্রায় হলো সংবিধান। সংবিধান ভায়োলেট করা, সংবিধান কে অবজ্ঞা করা ক্ষমতা সরকার বা অন্য কারো নেই। সরকার শপথ নিয়েছে যে এই সংবিধান তারা মেনে চলবে। সাধারণ জনগণ সংবিধান শপথ নেয় নেই, এমপিরা সংবিধান নেই। তারা যে কোনো সময় সংবিধান পরিমার্জন করতে পারে, সংস্কার করতে পারে। যেটা আমাদের বিরোধী দল থেকে পরিষ্কার বলা হয়েছে, কদিন আগে পার্লামেন্টে বলেছে আমরা সংবিধানে সংস্কার চাই, আমরা সংবিধানকে নতুন করে আরো এটাকে উন্নত করতে চাই। কিন্তু তার সংবিধান মেনে, এটা খেয়াল করবেন, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না। জামাত ইসলাম কখনই বলে নাই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। এটা অনেকে বলেছে, তার মুখের কোট আছে, ভাষা আছে, আমরা সেটা বলতে চাই না। কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া যায় না। এই ছুঁড়ে ফেলে দেওয়া যায় নাই বলেই আর্টিকেল 7 এর সংশোধনী আনা হয়েছিল। কিন্তু হাইকোর্ট সেই সংশোধনীকে বাতিল করে দিয়েছে। তারপরেও কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া যাবে না, কারণ সরকার ছুঁড়ে ফেলতে পারবে না। কারণ সরকার এই বর্তমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। কাজেই যদি এর সংস্কার জাতীয় সংসদে করতে চায়, বিরোধী আনতে পারে, অন্য দল আনতে পারে, জনগণ বাধ্য করতে পারে সরকারকে যে এই সংবিধান পরিবর্তন করো। যেটার পক্ষে আমি, যেটা আমিও চাই সংবিধান সংস্কার হোক, জামাত ইসলামের সবাই আমরা চাই এই সংবিধান সংস্কার হোক। কেউ বলে নাই, আমরা বলছি 71 এই সংবিধানকে সংশোধন করা হোক 2026 সাল বা তার পরবর্তী সময় বুঝি করার জন্য। আমরা দেখেছি এই সংবিধান নিয়ে অনেক সময় অনেক কিছু পরিষ্কার করা হয় নাই। যেমন রাষ্ট্র ধর্ম নিয়ে সংবিধানে একটা ধোঁয়াশা রয়ে গেছে, এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। যেমন আমাদের ওই সমাজতন্ত্র নিয়ে আমাদের ধোঁয়াশা রয়ে গেছে। বাংলাদেশ সমাজতন্ত্র কাজ করছে না, বাংলাদেশ সমাজতন্ত্র নাই। এখন পুঁজিবাদী সমাজ বাংলাদেশ চলতেছে। আমার সংবিধান বলছে সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, আমার সংবিধান বলছে রাষ্ট্র, ব্যবসা, বাণিজ্য সবকিছু সরকার চালাবে।
সেখানে সংবিধানকে পাশ কাটিয়ে আমরা মুক্ত বাজার বাণিজ্য আমরা চালাচ্ছি। এটা সংবিধানের সঙ্গে কন্ট্রাডিকশন, এখানে সংবিধানের সঙ্গে কন্ট্রাডিকশন। ফলে আমরা চাচ্ছি এখানে সংবিধানগুলো সংশোধন করা হোক। আমরা চাচ্ছি সংবিধানে এখন প্রায় আমাদের জনসংখ্যা হয়ে গেছে 20 কোটি কাছাকাছি। একটা 20 কোটি দিয়ে একটি ওয়ান সিঙ্গেল হাউস পার্লামেন্ট চলতে পারে না। 20 কোটি মানুষকে নিয়ে একটি 300 এমপি কে দিয়ে শুধু একটি দেশ চলতে পারে না। 20 কোটি লোকের প্রতিনিধিত্ব হতে পারে না। এখানে আপার হাউস দরকার। সকল রাজনৈতিক দলগুলো বলছে আপার হাউস দরকার। এখন এটা অনুমূল্য করা দরকার। আমাদের একটি অন্তত বাংলাদেশের 3 থেকে 4টা প্রদেশে ভাগ করা দরকার, কারণ সকল নেতৃত্ব কেন্দ্রীভূত ঢাকা শহর হয়ে গেছে। ফলে কি হচ্ছে, দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেও এখন মন্ত্রী হয়ে যাচ্ছে। মানে টায়ারটা কি একদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে জনপ্রতিনিধি হয়, সেখান থেকে সে সরাসরি পরবর্তী এমপি পাস করে সে মন্ত্রী হয়ে যেতে পারে। আমাদের অনেক মন্ত্রী আছে যাদের ব্যাকগ্রাউন্ড হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাই নেচার 5 বছর সে যে সমস্ত জিনিস নিয়ে কাজ করেছে, সেখানে টিওনোর অধীনে সে টিওনো এবং ওসিকে সকল দুর্নীতিতে সহায়তা করেছে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সবসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চালাইতে গেলে সে স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং টিওনোকে তাদের দুর্নীতিতে সহায়তা করতে হয়। তাদের দুর্নীতি সহায়তা না করলে চেয়ারম্যানটা বিপদে পড়ে। যেই চেয়ারম্যান এই মানসিকতা নিয়ে তৈরি হয়ে আসছে, তাকে যদি আপনি আজকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বানায় দেন, মন্ত্রী বানায় দেন, তাহলে কি হবে? সেখানে সে দুর্নীতিকে দুর্নীতি মনে করবে না, সেখানে মনে করবে এগুলো কিছু না, এগুলো আমাকে যা বলা হয়েছে তাই। কিন্তু ওনাকে যে বলতে পারে না, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী হুকুম দিতে পারেন না, এইটা তো বুঝার বুদ্ধি তার নাই। কালকে ইন্টারভিউ শুনলাম ওই কনক সরোরা এখানে, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন, তার মানে তাহলে মন্ত্রী কোথায় গেল? সে ডাইরেক্টলি ভায়োলেটিং মিনিস্টার। মানে এটা চলছে দেশে। কি করবেন আপনি বলেন? কি করবেন বলেন? কি করে একজন মাননীয় প্রধানমন্ত্রীও বলতে পারেন? আবার সে বলছে আমি বন্ধু না। বন্ধু না তোমার কেন বলবে? উনি স্থানীয় সরকার মন্ত্রীকে বলবে, স্থানীয় সরকার দরকার বললে স্থানীয় মন্ত্রী প্রয়োজন মনে করলে তার ইয়াকে বলবে, স্টেট মিনিস্টারকে বলবে। আমাদের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক এটা আরো পরিষ্কার করা দরকার। আমাদের সংবিধানে এখানে অনেক কিছু উজ্জ্বল হয়ে গেছে। এখানে রাষ্ট্রপতিকে আমরা একটা পুতুল বানিয়ে ফেলেছি। রাষ্ট্রপতির কিছুটা ক্ষমতা দেওয়া দরকার, কিছুটা ক্ষমতায়ন করা দরকার, কারণ এখানে ব্যালেন্স অফ পাওয়ারটা হচ্ছে না, একমুখী হয়ে যাচ্ছে। ব্যালেন্স অফ পাওয়ার এক জায়গায় চলে যাচ্ছে। আজকে আমরা দেখতেছি প্রধানমন্ত্রীর প্রটোকল বলতে তৈরি হয়ে যাচ্ছে, বাট পৃথিবীর কোন দেশে প্রধানমন্ত্রী আলাদা কোনো প্রটোকল নাই। প্রধানমন্ত্রী অলসো ইজ এ মিনিস্টার এন্ড হি ইজ দ্য ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। কাজে এখানে তো প্রধানমন্ত্রীর প্রটোকল হবে না, প্রধানমন্ত্রীর দপ্তর হবে না, কিন্তু আমাদের প্র্যাকটিস করতেছে। সংবিধানে নাই, সংবিধানের স্পিরিটের সঙ্গে যায় না। কাজে আমার সংবিধান সেখানে পরিবর্তন দরকার। হ্যাঁ, আই ডোন্ট মাইন্ড আপনি প্রাইম মিনিস্টারকে প্রাইম দপ্তর আপনি সংবিধান নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন এসএসএফ যেমন আইন করে নিয়ে আসছেন, সেটা তো সাংবিধানিক না। আর্টিকেল 62 অনুযায়ী আর্মি ক্যানট বি ডাল লাইক দিস, ক্যানট গো বিহাইন্ড দ্য পলিটিক্যাল পিপল, হি ক্যানট ওয়ার্ক। আর্ম ফোর্সেস রাজনৈতিক নেতৃত্বের পাহারা দিতে পারে না, রাষ্ট্রপতি রাজনৈতিক নেতৃত্ব না। প্রেসিডেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট হইলেও রাষ্ট্রপতি তখন সুপ্রিম কমান্ডার হয়। কাজে এইগুলো অ্যানোমালিস সংবিধানে আছে, এইগুলো আমাদের সংশোধন করা দরকার। বাংলাদেশের মানুষের কাছে আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নাই, এবং শেখ হাসিনার জন্য পুরো বাংলাদেশ অপেক্ষা করছে। এবং শেখ হাসিনার আগমন বার্তায়, শেখ হাসিনার ঘোষণায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা কিন্তু দেখেছেন। এবং তাদের একটাই কথা, তারা নানান কথা যেগুলা বলে সেগুলাই বলছে শেখ হাসিনা সম্পর্কে, যে তিনি কিভাবে আসবেন, আসলে তাকে জেলে নেওয়া হবে, তাকে তিনি মানবাধিকার লঙ্ঘন করছেন, গণহত্যা চালিয়েছেন, একই গীত তারা গেয়ে যাচ্ছে। কিন্তু যে জিনিসগুলো আজকে বাংলাদেশের মানুষের সামনে প্রশ্ন, সেটা হলো যে 2024-এর যে জঙ্গি উত্থান হলো,
সেই জঙ্গি উত্থানে বাংলাদেশের মানুষ কি পেল? আমরা ধরে নিলাম বাংলাদেশের মানুষ, অবুঝ অবোধ মানুষের একটা শ্রেণী সেই জঙ্গি উত্থানে সামিল হয়েছিল। সেই উত্থানে মানুষ কি পেয়েছে? এই প্রশ্নের উত্তর যদি বাংলাদেশের 24-এর স্বাধীনতা বিরোধীরা দিত, তাহলে কিন্তু তারা যে শেখ হাসিনার আগমন বার্তা সম্পর্কে যে প্রশ্নগুলো তুলছে সেগুলো হচ্ছে অনেক বেশি আপনার তাদের যে ইচ্ছা যে শেখ হাসিনা না আসুক, এই ধরনের তাদের কথাবার্তা শুনে যেন শেখ হাসিনা ভয় পায় না আসে, এবং বাংলাদেশের মানুষ যেন সেই 24-এর জঙ্গি উত্থানকারীদের সেই চাতুর্যের যেই মায়াজাল একটা সৃষ্টি হয়েছিল সেই মায়াজালে আবদ্ধ থাকুক, এটাই তো চায় এরা। তাহলে এদের আসলে সবার আগে ওই প্রশ্নটার উত্তর দেওয়া উচিত যে বাংলাদেশের মানুষ 2024-এ যে জঙ্গি উত্থান করলো সেই উত্থানে তারা কি পেয়েছে। দেখুন, একটা জঙ্গি উত্থানের পর এক ধরনের প্রতিক্রিয়া হয়, একটা দেশে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়, আর একটা গণ অভ্যুত্থানের পর সেই দেশে অন্য একটা পরিস্থিতি তৈরি হয়। আপনি যদি কোনো গণ অভ্যুত্থান করেন, সত্যিকারের গণ অভ্যুত্থান, বিপ্লব ইত্যাদি করতে পারেন, বিপ্লব বা গণ অভ্যুত্থান বিজয় হওয়ার পর থেকে সবার মধ্যে এক ধরনের বিশাল একটা আপনার আশা, ভরসা, অনুপ্রেরণা, চারিদিকে মানুষের উৎফুল্লতা ইত্যাদি আপনি দেখতে পাবেন। আর 24-এ জঙ্গি উত্থানের পর হ্যাঁ, প্রথম 1-2 দিন হয়তো মানুষ কিছু ভাবতে পারে, যদিও সত্যিকারের সচেতন মানুষ যা যা আশঙ্কা করেছিল সেগুলাই হয়েছে। মানুষ একটা দিন কি শান্তিতে ছিল 24-এর জঙ্গি উত্থানের পর? একদিন কি মানুষ দেখেছে যে বাংলাদেশে আশা ভরসার অনেক কিছু দেখা গেছে? যে ইউনূসকে বাংলাদেশের মানুষ দশকের পর দশক ভেবে এসেছিল যে আহা, এই ব্যক্তিটা বুঝি ক্ষমতায় আসলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, সেই ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় বসলো, এক সপ্তাহ যায় নাই সে 666 কোটি টাকা নিজের মাপ নিয়ে নিল। শেখ হাসিনার সরকার থাকলে যেই শুল্ক, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সে জেলে যেত, সেই ট্যাক্স ফাঁকিটা সে কিন্তু এক সপ্তাহের মধ্যে নিয়ে নিল। 2-3 সপ্তাহ যেতে না যেতে ইউনূসের অর্থলোভের সব বহিঃপ্রকাশ ঘটলো। সে ইউনিভার্সিটি করলো, সে আদম ব্যাপারীর লাইসেন্স নিল, সে বিকাশের মতো আপনার টাকা এই বিকাশের মতো সংগঠনের সে মালিক হয়ে গেল। ইতিমধ্যে যে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশ এবং বিদেশে, যে এর মধ্যে শুধু বাংলাদেশে 30,000 কোটি টাকার একটা অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছে। তারপরে ইউনূসের বাহিনীগুলো আমরা যেই মানবাধিকার লঙ্ঘন করলো সেটাও কিন্তু বাংলাদেশে আগে কখনো হয় নাই। কিন্তু যেই জিনিসটা মানুষ দেখেছে যে তাদের সাথে প্রতারণা করেছে, গণ অভ্যুত্থানের কথা বলে, মিথ্যা কথা বলে তাদের সন্তানদের চাকরি দিবে, চাকরিতে আর কোনো বৈষম্য থাকবে না, এইটা বলে তারা শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। এবং এর সাথে কিছু পাকিস্তানি সুশীল যুক্ত হয়েছিল, যারা নির্বাচন নাই এই কথা বলে যুক্ত হয়েছিল। তারপরে দেখেন, মানুষের কিন্তু একটা স্বপ্ন পূরণের দিকে ইউনূসও যায়নি, তারেক রহমানের সরকারও যায়নি। এই প্রেক্ষাপটগুলো যদি আজকে এটার জবাব যদি এই স্বাধীনতা বিরোধী যেই সব কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন টক শোতে, যে না শেখ হাসিনা এখন আসবে না, তাকে এটার সম্মুখীন হতে হবে, সেটার সম্মুখীন হতে হবে। আচ্ছা, এদের প্রোটেকশনটা কি? এই যে লোকগুলা এই কথাগুলো বলছে, শেখ হাসিনা সরকার আসবে না, শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনা আসলে তাকে জেলে দিবে, খুন করবে, হত্যা করবে, হ্যাঁ, তাদের প্রোটেকশনটা কি? কোন জনতা তাদের বাঁচাবে? তাদের অর্থনৈতিক প্রোটেকশন কি? বাংলাদেশের অর্থনীতি তো ধ্বংস হয়ে গেছে, পুরোপুরি ধ্বংস। তারেক রহমান আসলে বাংলাদেশে শেখ হাসিনাও আসতে হবে না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেইভাবে দিনকে দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারেক রহমান তো এমনিতে পালিয়ে যাবে, বিএনপি সরকার পালিয়ে যাবে। মানুষের যে ক্ষুধা দারিদ্র শুরু হয়ে গেছে, দেখেন চট্টগ্রামে যে বন্যা হচ্ছে,
আপনি দেখবেন না কোথাও কোনো ধরনের ত্রাণ তৎপরতা আছে, কোথাও কোনো ধরনের মানুষকে সহযোগিতা করার এবং এই ধরনের দৈব দুর্বিপাক মোকাবেলা করার কোনো ধরনের প্রস্তুতি সক্ষমতা বর্তমানে যে সরকার আছে তারা দেখাতে পারছে। আপনারাই দেখেন, সবাই দেখেন না পারছে কিনা। এই অবস্থায় এইসব নিয়ে ওদের চিন্তা নাই, ওরা চিন্তিত যে শেখ হাসিনা আসবে এই ঘোষণা প্রতিহত করা। এই ঘোষণা প্রতিহত করে মানুষের পক্ষে যদি তারা জনমত গঠন করতে চায়, তাদেরকে মানুষের মনে যে প্রশ্নগুলি আছে তার উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলি কি? প্রথম প্রশ্ন হলো যে আমাদেরকে তো চাকরির কথা বলে নিয়ে গেলা তোমরা মাঠে, চাকরির কি হলো? কতগুলা বিসিএস পরীক্ষা হলো? বাংলাদেশে কতগুলো সরকারি চাকরিতে নিয়োগ হলো? এই নিয়োগগুলো কারা পেল? বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগ থেকে শুরু করে কোনো কিছু 2024-এর আগস্টের জঙ্গি উত্থানের আগে, হ্যাঁ, রাজনীতিকীকরণ ছিল, বিভিন্ন প্রভাব ছিল, এবং আওয়ামী লীগ সরকার তো তখনও চাকরি গণহারে এই জামাত শিবিরকে দিয়ে গেছে। কারণ হলো জামাত শিবির বিসিএস পরীক্ষা সরকারি চাকরির জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করে। আমি দুর্নীতি ফুর্নীতি এসবের কথা বলছি না। তারপরে আপনার তখনও কিন্তু এই জামাত শিবিরের জ্বালায়, তাদের কোচিং সেন্টারের জ্বালায়, তাদের চাতুর্যের জ্বালায় সাধারণ মানুষ কিন্তু খুব একটা চাকরি পেত না, পেত ওরাই। আর 2024-এর জঙ্গি উত্থানের পর আর ওই অতটুকুনো বাধা ওরা রাখে নাই যে বিসিএস পরীক্ষা দিবে কাউকে। গণহারে জঙ্গিদের ঢুকিয়েছে জামাত, বিএনপি। এখানে আমার ধারণা, আমরা সবাই জানি, আসলে ধারণা না, বিএনপি এখানে দ্বিতীয় স্থানে আছে। প্রথম স্থানে আছে শিবির, সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী এবং 1971 সালে পরাজিত শক্তি। সব চাকরি পেল। চাকরি এমন একটা জিনিস, আপনার পরীক্ষার আগে মনে করে যে 18 কোটি মানুষ সবাই চাকরি পাবে। চাকরি পেয়ে গেলে 5,000 মানুষ চাকরি পায়, বাকি সবাই বঞ্চিত ফিল করে। এই রকম একটা ইস্যুকে, যেমন এটা যেরকম একটা জনপ্রিয় ইস্যু, যেটাকে তারা তখন যেটার উপর ভর করেছিল, যখন এই জনপ্রিয় ইস্যুর উপর আপনি চাতুর্য করেন, অর্থাৎ চাকরি সাধারণ মানুষদের দিবেন বলে চাকরিগুলো সব জামাত নিয়ে নিছে, এই ক্ষোভ কিন্তু বাংলাদেশের সব মানুষের আছে। সেটার উত্তর দাও তোমরা। সেই উত্তর কি আছে? চাকরি দিবে, নির্বাচন করেছো তোমরা বাংলাদেশের সব। এইটা দেখেন, এই নির্বাচনের ইস্যুটাও কিন্তু খুবই সহজ। একেবারে আওয়ামী লীগের উপর যত দোষ ওরা দিতে চায়, আমি সব দোষ যদি মেনেও নেই, তারপরেও কি বাংলাদেশের শতকরা 50% মানুষকে কোনো নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব? কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আপনার মানে ন্যূনতম যদি কারো নির্বাচনী ব্যবস্থার উন্নতি করতে চায়, সেটা কি সম্ভব? সম্ভব তো না। ফলে আপনি মানুষকে, এই যে লোকগুলা বলছে আজকে যে শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনা আসলে তাকে জেলে যেতে হবে, শেখ হাসিনা এগুলো বলে বলে তার নেতাকর্মীদের চাঙ্গা করে রেখেছে। শেখ হাসিনার নেতাকর্মীরা তো চাঙ্গা ছিলই, আবার নতুন করে কি চাঙ্গা করবে? এত দমন পীড়ন করে কি শেখ হাসিনার যে তৃণমূলের বিশাল কর্মী বাহিনী, সমর্থক বাহিনী, কাউকে কি দমিয়ে রাখা গেছে? জেলে নিয়ে, জেলখানায় হত্যা করে কোনো জায়গায় কি তাদের দমিয়ে রাখা গেছে? নতুন করে শেখ হাসিনা তার কর্মীদের কি উজ্জীবিত করবেন? বরঞ্চ সত্য কথাটা দেখেন। সত্য কথাটা হলো যে কর্মীরা চাচ্ছে যে শেখ হাসিনা কেন আরো আগে বাংলাদেশে আসলেন না। শেখ হাসিনার কর্মীরা তো চাচ্ছিল আরো আগে কেন নেত্রী বাংলাদেশে আসছে না। তারা তো প্রস্তুত নেত্রীর জন্য জান দিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে কর্মীদের চাঙ্গা রাখার কি? তিনি তো কর্মীদের অনুরোধ এতদিন উপেক্ষাই করছেন। কারণ হলো শেখ হাসিনা একজন 78 বছর বয়সী নারী মানুষ এবং 78 বছর বয়সী রাজনীতিবিদ, 22 বছরের সরকার প্রধান। তিনি জানেন যে কোন সময়টায় তাকে বাংলাদেশে আসতে হবে। তিনি সেই সময় আসেন। তিনি কর্মীদের প্রিম্যাচিওর ডাকে সাড়া দেননি। ফলে তারা যে বলে এখন শেখ হাসিনা তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য একথা বলেছে, এটার ভিত্তিটা কোথায়?
এগুলোর আসলে জবাব দেওয়ারও কিছু নাই। জবাব দেওয়ার এই জন্য নাই যে কুযুক্তি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনার করা গেছে, ঠকানো গেছে 2024-এর জঙ্গি উত্থান পর্যন্ত। এই জঙ্গি উত্থানও শেষ, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির সকল ধরনের চাতুর্য শেষ। এগুলো আসলে আর বাংলাদেশে চলবে না। এবং আমি আরো অন্যান্য ভিডিওতে বলেছি, বাংলাদেশে যা কিছু হয়ে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, অগণতান্ত্রিক শক্তিগুলার চূড়ান্ত বিজয় হয়ে গেছে 2024-এর জঙ্গি উত্থানে। তারা যদি সেই জঙ্গি উত্থানটাকে কাজে লাগাতে পারত, অর্থাৎ মানুষের উপকারে লাগাতে পারত, এমনকি বাংলাদেশের যে অর্ধেক মানুষ মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে খুবই বীতশ্রদ্ধ এবং এটাকে অসম্মান করে, গালিগালাজ করে, এটাকে সন্দেহের চোখে দেখে, তাদেরও যদি অর্থনৈতিক উন্নয়নে এই 24-এর জঙ্গি উত্থান কোনো ধরনের ভূমিকা রাখতো, তখন কিন্তু আওয়ামী লীগের ফেরা বা শেখ হাসিনার ফেরা, এই প্রশ্নগুলো আসতে পারতো যে তিনি আসতে পারবেন কিনা বা সফল হবেন কিনা। তারা তো কোনোটাই করতে পারে নাই। আর না পারারও কারণ কিন্তু দেখেন, না পারারও কারণ কিন্তু একটাই, যে জঙ্গিদের যে বুদ্ধির যে সীমা, তাদের চিন্তার যে সীমা, তাদের বিকাশের যে সীমা, সেটা আসলে একটা উত্থান করা পর্যন্ত। পরবর্তীতে তারা কিন্তু আর রাষ্ট্রটাকে সঠিক পথে রাখতে পারে না। এইটার আপনার একেবারে জ্বলন্ত উদাহরণ আছে। আসলে এখানে আমাদের সীমাবদ্ধতা হলো কি, জঙ্গিদের উত্থান, তাদের সাফল্য নিয়ে কথা বলতে গেলে তো বেশি উদাহরণ আমরা দিতে পারি না, কারণ পৃথিবীতে বাংলাদেশের মতো এমন অবোধ জনগোষ্ঠী তো নাই। পৃথিবীর শতভাগ রাষ্ট্র তো জঙ্গিবাদকে ফেলেই দিয়েছে, সে মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, তারা তো জঙ্গিবাদকে রাষ্ট্র শাসন করতে দেয় না, রাষ্ট্রকে দখল করতেই দেয় না। আমাদের কাছে উদাহরণ আছে আফগানিস্তানে তালেবানরা একবার সোভিয়েত সমর্থিত সরকারকে পরাজিত করেছে, আর একবার মার্কিন সমর্থিত সরকারকে পরাজিত করেছে। চিন্তা করে দেখুন, দুইবারই কিন্তু আফগানিস্তান কোনো ধরনের শান্তি বলুন, উন্নয়ন বলুন, আফগানিস্তানে সেটা আনতে ব্যর্থ হয়েছে। তালিবানরা পারে নাই, তারা মার্কিন সমর্থিত সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছে, তারা সোভিয়েত সমর্থিত সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছে। চিন্তা করেন, জঙ্গিবাদের ক্ষমতা আছে, কিন্তু সক্ষমতা যথেষ্ট যদি জনগণ তাদের সাথে চলে যায় কোনো না কোনো কারণে। কিন্তু যেই রাষ্ট্র ক্ষমতা ওরা আসে, তখন রাষ্ট্র হয়ে যায় ভাগাড়। আজকে আপনার আফগানিস্তানের একই অবস্থা, সেখানে আপনি নারীদের কি অবস্থা দেখেন, অর্থনীতির কি অবস্থা দেখেন, ব্যাপক দারিদ্র, কোনো ধরনের উন্নতি সেই দেশটাতে নাই। শুধু একটা রক্ষা কবচ, দেশটা বড়, জনসংখ্যা ছোট, ফলে তারা ঘাস, লতা, পাতা এগুলো খেয়ে বেঁচে থাকতে পারছে। বাংলাদেশের তো সেই অবস্থা নাই। বাংলাদেশের 16 কোটি মানুষ তো ঘাস, লতা, পাতা খেয়ে বেঁচে থাকবে না। আর আফগানিস্তানের মতো করে কিন্তু বাংলাদেশের মানুষ গড়ে ওঠেনি। জঙ্গিদের আপনি এই সাফল্যটা কখনোই আসে না। তারা জঙ্গি উত্থান পর্যন্ত করতে পারে, তারপরে আর তাদের ব্যর্থতা শুরু হয়ে যায়, যেটা বাংলাদেশে শুরু হয়ে গেছে। এবং যেটা আমরা ভেবেছিলাম যে হয়তো 3, 4, 5 বছর লাগবে, যেই ধরনের অঘটন আওয়ামী লীগের যে সাময়িক আপনার পরাজয়টা হয়েছে সেখান থেকে কামব্যাক করতে, সেটা তার চেয়েও দ্রুত হয়েছে। কারণ হলো অর্থনৈতিক ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে এই জঙ্গি উত্থানের পরে যারা রাষ্ট্রটা দখল করে রেখেছে, তারা আসলে সব জায়গায় চরমভাবে ব্যর্থ। তাদের এই দুটো রাষ্ট্র চালানো, অভ্যন্তরীণ নীতি কিংবা পররাষ্ট্রনীতি, কোনোটাতেই কোনো ধরনের দক্ষতা তাদের নাই। আর দক্ষতা যে নাই সেটা আমরা যেমন বুঝতে পেরেছি, বিদেশি শক্তিগুলোও তেমন বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেই বর্তমানে তারা শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আপনার সংযোগ রক্ষা করছে এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটাকে তারা ফ্যাসিলিটেট করছে। এটাই হলো সবকিছুর পেছনের শক্তি। আর শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, কারাদণ্ড এগুলা নিয়ে কথা বলতেছে তো, দেখেন এগুলো তো তাদের কাছেই উদাহরণ আছে। তারেক রহমানের কি ছিল? তারেক রহমান, খালেদা জিয়া সবাই তো
কনভিক্টেড ছিলেন, তাদের কোনটা কোথায় চলে গেছে? তাদের উত্থান তাদেরকে সাথে সাথে মামলা মোকদ্দমা সব ফেলে দিয়েছে না? তারেক রহমানকে আদালতে দাঁড়াতে হয়েছিল? কোনো আইন কানুনের সম্মুখীন হতে হয়েছিল? হয়নি। কারণ সেটা তখনকার জঙ্গি উত্থানের সাফল্য। তারেক রহমান এই জঙ্গি উত্থানের নেতৃত্ব দিয়েছেন বলে তিনি দাবি করেন, যদিও আমি মনে করি না তিনি নেতৃত্ব দিয়েছেন, আমি মনে করি তিনি জঙ্গিদের পেশি শক্তি সরবরাহ করেছিলেন। কিন্তু জঙ্গিদের যেহেতু এরকম জায়গায় দাঁড়ানোর কেউ নাই, তারেক রহমান দাঁড়িয়েছেন। সেই সূত্রে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার এত বড় মামলা থেকে তিনি অব্যাহতি পেয়ে গেছেন। আর এইখানে শেখ হাসিনা তিনি একটা জঙ্গি উত্থান মোকাবেলা করেছেন, সেখানে জঙ্গিরা জঙ্গিদের হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, অবশ্যই পুলিশি অ্যাকশনে কিছু মানুষ মারা গেছে। সেইখানে শেখ হাসিনাকে আদালতে আপনার ফাঁসি দিবে। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় আমরা কাউকে ফাঁসি দিতে পারলাম না, এই 24-এর জঙ্গি উত্থানে যারা সরকারের পক্ষে দায়িত্ব পালন করেছে তাদেরকে ফাঁসি দিবে। ফাঁসি দেওয়াটা কত বড় মামার বাড়ির আবদার! গণহত্যা এদের কাছে দেখেন কত ছেলে খেলা, পুতুল খেলা হয়ে গেছে। যেই দেশে গণহত্যার মাধ্যমে স্বাধীন হয়েছে, সেই গণহত্যার শিকার এই দেশের সাধারণ মানুষ 71 সালে, তারা সেটার দেখেছে সেই গণহত্যা। সেগুলো আমাদের সামনে থাকতে 24-এ জঙ্গি উত্থানে জঙ্গিরা জঙ্গিদের মধ্যে যে হত্যাকাণ্ড চালিয়েছে, পুলিশের উপর বর্বরতা চালিয়েছে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। ইউনুস ভল্টার ট্যুরকে দিয়ে একটা রিপোর্ট বানিয়ে, সেই রিপোর্ট নিয়ে এরা বারবার কথা বলে, জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট। আমি আরেকটা ভিডিও করেছি আইরিন খানকে নিয়ে, সেখানে আমি এই রিপোর্ট নিয়ে কথা বলেছি, আশা করি আপনারা শুনতে পারবেন। এই লাইভ আর বেশি দীর্ঘ করব না, যদি দু একটা প্রশ্ন থাকে আমার বন্ধুদের, সেগুলা নিয়ে কোনো মন্তব্য করব, তারপরে লাইভটা আমরা লাইভ থেকে শেষ করে দিব। আচ্ছা, এইখানে সাধারণ মানুষের জন্য কি কর্তব্য একজন বলেছেন, তার নামটা প্রতীক বিশ্বাস। সাধারণ মানুষের কর্তব্য হলো সাধারণ মানুষ তার যেন ভালোটা বোঝে, কে তার অর্থনৈতিক দুর্দশা গুছাতে পারবে, কে তার জীবনে শান্তি দিতে পারবে, কে তাকে এই যে বাংলাদেশে 2024 থেকে জঙ্গি উত্থানের কাল থেকে যে ঘৃণা প্রচারিত হচ্ছে, এই ঘৃণা থেকে মুক্তি পেতে হলে কারা তাদেরকে প্রেমের বার্তা, ভালোবাসার বার্তা দিতে পারবে, শান্তির বার্তা দিতে পারবে, তাদের চিহ্নিত করলেই সাধারণ মানুষ আপাতত তাদের কর্তব্যটা শেষ করবে। ধন্যবাদ ভাই আপনাকে। এরপরে চট্টগ্রামে এতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, এত লোকের চাকরি চলে গেল, মনে করেছিলাম বিএনপি কিছু করবে অর্থনীতি সচল করার জন্য, কিন্তু কিছুই করেনি। এই সম্পর্কে কিছু বলেন। সঞ্জীব মিত্র, ধন্যবাদ। এটাই আমি তো বারবার এই জিনিসটাই বলছি, দেখেন সত্য কথা হলো এই যে এই প্রশ্নটাই হলো বাংলাদেশের মানুষের সামনে আজকে সবচেয়ে বড় প্রশ্ন। জঙ্গি চরমপন্থী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। আমাদের সৌভাগ্য এখানে, যে দুর্ভাগ্য সৌভাগ্য একটাই, যে কোনো দেশে চরমপন্থী তারা এমনিতে একটা সমস্যা, আমাদের দেশে এটা ডাবল সমস্যা, কারণ এই চরমপন্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও শত্রু। এরা যা কিছু পারে, আপনার যত রাস্তাঘাটে যত ধরনের এনার্কি তৈরি করতে পারে, কিন্তু কোনো ধরনের অর্থনৈতিক উন্নতি তারা করতে পারে না। যার কারণে আমরা দেখলাম যে 2024-এর আগস্টের জঙ্গি উত্থানের পর পর বাংলাদেশের এইরকম কলকারখানা, শুধু চট্টগ্রাম কেন, এর আগেও অনেক জায়গায় বন্ধ হয়েছে। কোনো কলকারখানা, শিল্প কলকারখানা বন্ধ হওয়া এদের দ্বারা খুলে দেওয়া সম্ভব নয়, এগুলো চালু করাও সম্ভব নয়, বিদেশি বিনিয়োগ আসবে না। সুতরাং মানুষ অর্থনৈতিকভাবে এখন ধ্বংস হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে। এখান থেকে তো মানুষ মুক্তি চায়, এই মুক্তিটা আসবে, এটা দিতে পারে প্রমাণিতভাবে একমাত্র জননেত্রী শেখ হাসিনা। আচ্ছা, ইনফিনিটি এন্টিটি লিখেছেন, পাকিস্তানে বসবাসকারী নাস্তিক বুদ্ধিজীবীরা কিছু ক্ষেত্রে পাকিস্তানকে ঘৃণা করলেও বাংলাদেশে কিছু সেকুলার ও নাস্তিক পাকিস্তানপন্থী কেন? এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি। প্রশ্নটা আসলে
অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেকুলার আর পাকিস্তান নাস্তিকরা পাকিস্তানপন্থী কেন, এটা আমাদের বাংলাদেশের মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এই ভারত রাষ্ট্রটা ভাগ হয়েছিল দুটো রাষ্ট্র হওয়ার জন্য। একটা রাষ্ট্র হবে ভারত হিন্দুদের জন্য, একটা রাষ্ট্র হবে পাকিস্তান মুসলমানদের জন্য। ফলে অনেক মানুষ এই জায়গায় সামিল হয়েছিল, কারণ তারা সেসব মানুষ শিক্ষিত ছিল, ধার্মিক ছিল, অধার্মিক ছিল, নাস্তিক আস্তিক সব ছিল মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যেও। কিন্তু তারা মুসলমান রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল। মুসলমান রাষ্ট্রের স্বপ্ন দেখে এদের অনেকেই ভারতের পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গা থেকে আপনার বাংলাদেশে এসছে, তখনকার পূর্ব পাকিস্তানে, অনেকে আবার পশ্চিম পাকিস্তানে চলে গেছে। পশ্চিম পাকিস্তানে চলে গেছে, বাংলাদেশে এসে কিন্তু তারা পাকিস্তানের স্বপ্নে এসেছিল। 1971 সালে যুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধু যখন পাকিস্তানটাকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্র করে ফেললেন, মানসিকভাবে এই নাস্তিক সেকুলার যারা সত্যিকারের একটা পাকিস্তান রাষ্ট্রে বসবাস করতে চেয়েছিল, কারণ তারা মুসলিম সাম্প্রদায়িক ধর্মে বিশ্বাস করে না, কিন্তু ধর্মীয় সাম্প্রদায়িকতা তাদের জিনে ঢুকে গেছে। এইটা ভারতবর্ষের উৎকর্ষের দিক চিন্তা করলে এটা রুলটা পাওয়া যায়। এখানে হিন্দুরা ছিল, মুসলমানরা এসছে, দুটা ধর্ম যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে কিন্তু দুই ধর্মের মানুষের মধ্যে আপনার সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে। প্রতি আস্তিক নাস্তিকের বেসিসেও, মানে ধর্মের বেসিসেও হয়েছে, এটা নাস্তিকদের মধ্যেও কিন্তু সাম্প্রদায়িকতা চলে গেছে, অর্থাৎ মুসলমান নাস্তিকরাও হিন্দুদের ঘৃণা করে। এই অবস্থায় যারা এদেরই যেই অংশটা এখন আমরা দেখি যে এদের প্রতিনিধিত্ব করে সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, মতিউর রহমান, মাহফুজ আনাম, তারপরে বদরুদ্দিন উমর, সিরাজুল ইসলাম চৌধুরী, যখন এই লোকগুলো 71 সালে দেখলো যে পাকিস্তানটা আর নাই, তারা কিন্তু মানসিকভাবে তারা রুটলেস। চিন্তা করেন, আগে কিন্তু তারা, যেমন বদরুদ্দিন উমরের কথা ভাবেন, তারা ভারতের পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে, মানুষ কখন দেশ ত্যাগ করে? যখন সে প্রচন্ড ঘৃণায় থাকে কিংবা প্রচন্ড বিপদে থাকে। এত বেশি ঘৃণা, এত বেশি বিপদে থাকে যে সে তার দেশ বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় এসে সে আস্তানা গাড়ে বাড়ি করে। আবার যখন দেখে যে তার সেই স্বপ্নের দেশটাও আবার ভেঙে গেল, তার যে হতাশা, এইটা বুঝতে হবে, বদরুদ্দিন উমরের হতাশাটা বুঝতে হবে। যে হতাশা থাকার কারণে সে সারা জীবন বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে গালিগালাজ করেছে, কারণ তার স্বপ্নের রাষ্ট্রটা বঙ্গবন্ধু ভেঙে দিয়েছে। এই রকম যারা উদ্বাস্তু মুসলমান এই দেশে এসেছিল, তাদের মধ্যে যারা শিক্ষিত শ্রেণী, তারাই সেকুলার, তাদের অনেক অংশ নাস্তিক, কিন্তু 71 সালে তো তাদের স্বপ্নের দেশটা ডিসঅ্যাপিয়ার করলো। এই লোকগুলাই যদি পশ্চিম পাকিস্তানে চলে যেত, অর্থাৎ তারা পূর্ব পাকিস্তানে না এসে তারা যদি ওই সময় পশ্চিম পাকিস্তানে যেত, তাদের কিন্তু এই ধরনের স্বপ্নভঙ্গের আর কোনো কারণ থাকতো না। কারণ যে রাষ্ট্রটা তারা চেয়েছিল সেইটা তো পাকিস্তান, আর 71-এ পাকিস্তানটা থাকলো না। এই লোকগুলা মানসিকভাবে এখন পর্যন্ত স্টেটলেস। ফলে দেখবেন এদের সেই স্বপ্নের একটা রাষ্ট্র ফিরে পাওয়া এদের জন্য যেই পরিমাণ তীব্র আকাঙ্ক্ষা, সেইটা তাদের কাছে তাদের গর্দান হারানোর ভয় থেকে অনেক বড়। ফলে এই লোকগুলা, মতিউর রহমান, মাহফুজ আনাম, এই লোকগুলা, যেই জঙ্গিরা সুযোগ পেলেই তাদের গর্দান কর্তন করে ফেলবে, তাদের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গেছে। কারণ হলো তাদের গর্দানের চেয়েও তাদের আরো গভীরতর স্বপ্ন হলো তাদের পাকিস্তান ফিরে পাওয়া, অথবা পাকিস্তান আদলের একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের ভিত্তি হবে ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা। এই জিনিসটা আসলে আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। এই প্রশ্নটার উত্তর বুঝতে পারা আগামী দিনে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সঠিকভাবে নির্মাণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বুদ্ধিভিত্তিক প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আর একটা প্রশ্ন করেছেন সাদিয়া ইসলাম, তিনি বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে, উনি দেশে আসলে তো সব এক হয়ে যাবে, জামাত, বিএনপি, জঙ্গি।
এক তো ওরা আছেই এখনো, এখন পর্যন্ত ওরা অভ্যন্তরীণভাবে ওরা একটা দ্বন্দ্বে লিপ্ত আছে। সেই দ্বন্দ্ব হলো যে রাষ্ট্রটা শেখ হাসিনার পতন ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতাটা থাকা উচিত ছিল শাহরিয়ার, পিনাকি, কনক সারোয়ার, তারপরে ফুয়াদ, এদের হাতে রাষ্ট্র ক্ষমতাটা থাকার কথা ছিল, কিংবা জামাতের শফিক। রাষ্ট্র ক্ষমতাটা আছে বিএনপির হাতে। এইখানে একটা দ্বন্দ্ব আছে, তারা অভ্যন্তরীণভাবে এই দ্বন্দ্বে জড়িত। কিন্তু আবার শেখ হাসিনার বিরুদ্ধে তারা সবাই এক, এটা সব সময় ছিল, অতীতে যে কোনো সময় ছিল, এখনো আছে। এরা এইটা বলে আর একটা শক্তি ওরা গ্রহণ করে যে হ্যাঁ শেখ হাসিনা আসলে তো এরা সবাই এক হয়ে যাবে, তখন শেখ হাসিনা আর আসতে পারবে না। দেখেন, এক হবে বাংলাদেশের 2 কোটি মানুষ সবসময় এক হবে। এরা পেটে ইট বেঁধে বাংলাদেশকে আফগানিস্তান করে ফেলতে চায়, কিন্তু এই 2 কোটি মানুষের বাইরে আরো তো 16 কোটি 18 কোটি মানুষ আছে, সেখানে বিএনপি সমর্থকও আছে, এমনকি জামাতের সাধারণ সমর্থকও আছে। এরা কিন্তু তখন আবার এই দিকে যাবে না। আর আওয়ামী লীগের এখানে সংখ্যার চেয়ে আওয়ামী লীগের সমর্থকরা কি করবে? আওয়ামী লীগের সমর্থকরা তখন কি আপনার হাত গুটিয়ে বসে থাকবে? আর বাংলাদেশের যে সামরিক বাহিনী, এদের জোরেই কিন্তু এই জুলাই জঙ্গি উত্থানকারীরা এখন পর্যন্ত রাস্তায় টিকে আছে। সামরিক বাহিনীর আপনার সমর্থন, এটা কচু পাতার পানি, যখন যেই দিকে বাতাস গড়ায় সামরিক বাহিনী তখন সেই দিকে চলে যায়। ফলে সামরিক বাহিনীর নিয়ে আপনারা কেউ যদি ভয় পান যে শেখ হাসিনা আসার 2-4 দিন আগে সামরিক বাহিনী পুরোপুরি উল্টে শেখ হাসিনার পক্ষে চলে যাবে, কারণ সে সামরিক বাহিনীগুলোও বুঝে ফেলছে যে তাদেরও তো আপনার গোষ্ঠীগত স্বার্থ আছে। তাদের গোষ্ঠীগত স্বার্থ রক্ষা হবে একমাত্র বাংলাদেশের স্থায়িত্বের উপর, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তির উপর। ওরা বুঝে গেছে না যে এগুলা কোনোটাই 2024-এর উত্থানকারীরা দিতে পারছে না। ফলে আসলে সামরিক বাহিনীর সমর্থনটা ওদের প্রতি আর থাকবে না। ফলে এদের ঐক্য, সেই 2024-এর যাদের ঐক্য হয়েছে তাদের ঐক্য এখানে আসলে কোনো ধরনের আপনার শেখ হাসিনা আসার সামনে কোনো বাধাই তৈরি করতে পারবে না। আপনারা দেখবেন এটা সময় মতো। সাইফুল বাতেন টিটো, বাহ, আমি তো ওনারই বক্তব্য শুনি। পার্বত্য চট্টগ্রামের বন্যা একটি নিয়মিত বিষয় জানিয়ে বর্তমান মুস্তাশার কোনো প্রস্তুতি নেই, বরং সাদা শকুন সেখানে গিয়ে মশকরা করেছে। এই বিষয়ে আপনার মতামত কি? ভাই টিটো, আপনি তো এগুলো আমার চেয়ে অনেক ভালো বোঝেন। এগুলো তারা, এই সাদা শকুন যেটা করেছে, কালকে একজন ফেসবুকে লিখেছে যে অন্তত এরশাদ এর চেয়ে অনেক ভালো করেছিলেন। আর এই সাদা শকুনকে দেখে আমরা তো কি বলবো, মতামত কি দিব? এরা এখন বাংলাদেশের যে আবর্জনা, সে আবর্জনা বাংলাদেশের সাধারণ মানুষ অন্তত বুঝে ফেলেছে। আমি যতটা বুঝি, বাংলাদেশে বর্তমানে জামাতের জনপ্রিয়তা সবচেয়ে কম। যেই জনপ্রিয়তাটা উঠেছিল এই ইয়ের সময়, কি বলে, 24-এর জঙ্গি উত্থানের আগে এবং শেখ হাসিনার শাসনকালে ওয়াজকারীদের ওয়াজের মাধ্যমে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অসাবধানতা বশত জামাতের ছেলেদের ওয়াজের ক্ষেত্রে ছড়িয়ে দিয়ে এরা জনমত গঠন করেছিল। ফলে জামাতের একটা স্রোত এসেছিল, জনপ্রিয়তা এসেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে এই ফাঁকিটা কোথায়। আর আমাদের এই রত্ন সাইফুল বাতেন টিটো, এরাই তো মানুষকে জামাত এবং মৌলবাদের বিরুদ্ধে সবচেয়ে সচেতন করছে। সেই জিনিসগুলো মানুষ কিন্তু বুঝতে পারছে। এখানে আসলে আধ্যাত্মিকতা এবং বেহেশতে যাওয়ার চেয়েও চাতুর্যের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা। সেই জন্য কাজী ইব্রাহিমের চারপাশে শুধু জিন থাকে। তারেক মনোয়ার, জামাতের যারা যারা আছে, এরা হিন্দি গান নকল করে ওয়াজ বাজায়, শুধু শুধু ঘৃণা ছড়ায়, ভারত ঘৃণা আর হিন্দু ঘৃণা ছড়ায়। ফলে মানুষ কিন্তু এখন সচেতন হয়ে গেছে। আর শকুনের যে ডিসপ্লে ছিল চট্টগ্রামে, সেটাও কিন্তু পুরোপুরি ব্যর্থ। আমি দেখলাম যে এটা মানুষ কোনোভাবে উৎফুল্ল হয় নাই। এসব জায়গায় মানুষ চায় সমাধান, সেটা তো তারেক রহমানের সরকার দিতে পারছে না। আমি মনে করি যেই ডিক্লাইন চলছে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক, সেটাই এই দৈব দুর্বিপাক মোকাবেলার ক্ষেত্রেও চলছে এবং মানুষের কাছে সবকিছু এখন পরিষ্কার। ধন্যবাদ সাইফুল বাতেন টিটু আপনাকে
এখানে এসে মন্তব্য করার জন্য। আজকে বোধহয় আমরা শেষ করতে পারি, অনেক মন্তব্য আছে। আমার প্রশ্নোত্তর সহ আজকে প্রথম করলাম, বন্ধুরা সাথে থাকবেন আপনারা। হ্যাঁ, আমরা সবাই দায়ী, টিটোর এই ইয়ের সাথে আমি একমত, দায়ী। তবে এদের পরাজয়টাও হবে খুবই কঠিন, এবং তখন কিন্তু আমরা যতটা দায় বহন করছি আমরা সেটা কিন্তু আবার পুষিয়ে দিব সবাই মিলে। বন্ধুরা ভালো থাকবেন। আমি এই লাইভটা নিয়মিত করব, এটার উদ্দেশ্য হলো আপনাদের সাথে ইন্টারেকশন করা, এবং এটার নামই হলো শেখ হাসিনার জন্য। যারা যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, শেখ হাসিনার জন্য যারা আছেন, তাদের সবার স্রোতে এই স্রোতে আমার এই স্রোতটাও মিশবে, এবং এই মহাপ্রলয় শেখ হাসিনাকে গ্রহণ করবে। একই প্রলয় কিন্তু বাংলাদেশের সকল অশুভ শক্তিকে আপনার তুলে নিয়ে যাবে। আমার মনে হয় সেই দিন শেষ, যে এখন যে মন্তব্যটা আমি দেখতে পাচ্ছি, এইগুলো আর ভবিষ্যতের বাংলাদেশে চলবে না। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই অনুষ্ঠানটা শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল একই সময়। সরকার কেন চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক? কয়েকটা কারণে। এক হচ্ছে সরকার এখনো নাজুক, এখনো দুর্বল। শেখ হাসিনা আসার সাথে সাথেই শেখ হাসিনার অনুসারী ভার্সেস এই মব বা এই জামাত বা যারা আছেন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে। সেই দ্বন্দ্বে সরকার কোন পক্ষ নেবে, স্বাভাবিকভাবে মনে হয় সেই দ্বন্দ্বে সরকার বা সরকারি দল অ্যান্টি আওয়ামী লীগ অবস্থানই নিবে। তার মানে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, ছোটখাটো অ্যানার্কি, ছোটখাটো সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা সেখানে আছে। এটা ঠেকাতে পারতো কে? পুলিশ। সেই পুলিশ তো অলরেডি হিউজলি ডিমোরালাইজড। তাহলে আপনাকে আর্মি এঙ্গেজ করতে হবে টোটালি। ইতিমধ্যে 23শে জুন আওয়ামী লীগের মানে ফিরে আসার বা মিছিলের হুমকিতে কিন্তু আর্মি ডিপ্লয় করা হয়েছে 23শে জুন। সরকারের মাত্র 4th মান্থে আর্মি ডিপ্লয় হয়ে গেছে। তাহলে সরকারের 8th মান্থ ডিসেম্বরে গিয়ে আরো লার্জ স্কেল হয়তো বা আর্মি ডিপ্লয়মেন্ট করতে হবে। যে ঘোষণা দিয়েছেন পরপর 2 দফাতে, এবং সর্বশেষ রয়টার্সে তিনি আত্মসমর্পণ করবেন সিনিয়র নেতাদের নিয়ে এবং দেশে ফিরে আসবেন ডিসেম্বরে। আপনি তার এই বক্তব্য কি কোনো ধরনের কৌশল দেখতে পান, অথবা তিনি আসবেন না এমনটা মনে করার কোনো কারণ কি আপনি মনে করছেন? দেখুন, শেখ হাসিনার মৃত্যুর ঝুঁকি ছিল 5ই আগস্টে উনি যদি চলে না যেতেন, অবভিয়াসলি ওনাকে মেরে ফেলা হতো। দেশে এখনো মবের শাসন চলছে, দেশে এখনো রাষ্ট্র শক্তিশালী ভাবে মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। এই অবস্থায় ডেফিনেটলি যে কোনো রাজনীতিবিদের এই ফিরে আসাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে শেখ হাসিনার অতীত বলে উনি জিয়ার আমলে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু হত্যার প্রায় 5-6 বছর পরে। এরপরে উনি 1/11-এ চলে গিয়েছিলেন, আবার ফিরে আসছিলেন। এবং 1/11-এর সময় উনি পালিয়ে যাননি, অ্যারেস্ট হয়েছিলেন। সেখানে উনি আদালতে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিলেন, আমার মনে আছে সেই সময়। তো এখনকার সিচুয়েশনটা তো আর কোনো সিচুয়েশনের সাথে কম্পারেবল না। বাংলাদেশে এখন রাজনীতি এমন একটা পজিশনে আছে যেটা অতীত কোনো নিদর্শন দিয়ে এটার প্রেডিকশন করা খুবই কঠিন। কেন ডিসেম্বর? উনি প্রথমে সেপ্টেম্বর বলেছিলেন, সেপ্টেম্বরের দিকে আসতে পারি, অক্টোবর, পরে ডিসেম্বরে চলে গেল। একটা লোকাল গভর্নমেন্ট ভোট আছে অক্টোবরে। এমন হতে পারে যে একটা অলিখিত কম্প্রোমাইজ যে লোকাল গভর্নমেন্টের পরে আওয়ামী লীগ ফিরে আসবে, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট ভোটটাও আওয়ামী লীগকে ছাড়া করা হবে। এটা হতে পারে। আর একটা হতে পারে যে উনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে এমন কিছু ঘটে যাবে, এমন একটা পট পরিবর্তন হবে, অথবা এমন একটা চাপ সরকারের উপর আসবে যে শেখ হাসিনা আসার পথ সুগম হবে, অথবা একেবারেই বন্ধ হয়ে যাবে, এটাও হতে পারে। তো আমি মনে করি রাজনীতিবিদ হিসাবে উনি যদি ফিরে আসেন, এটা তাকে রাজনৈতিক ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে, এবং পাশাপাশি ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো তার একটা অংশ এর মাধ্যমে লাঘব হবে। এটা অসম্ভব ঝুঁকিপূর্ণ। তাকে কনসিডারেবল টাইম জেলে থাকতে হতে পারে, কন্ডেম সেলে থাকতে হতে পারে। তবে তার এই আসার ঘোষণাকে ঘিরে তো আসলে বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় তো এইটি
তো উনি তো রিলেভেন্সি এবং ডিসকাশন ফোকাস সম্পূর্ণভাবে তার দিকে রেখেছেন। আর আমি মনে করি এই ধরনের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন, তার ফিরে আসাটা আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত। যে ঠিক আছে, উনি ফিরে আসবেন, ওনার মানবাধিকার রক্ষা হবে, ওনার ন্যায় বিচার রক্ষা হবে, ওনাকে আইনের শাসন হবে, ওনাকে যথাযথ মর্যাদা দেওয়া হবে প্রিজনার হিসেবে, নাগরিক হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে। আদারওয়াইজ যেটা হবে, একটা সংঘাত মবের ভয় কিন্তু আছে। শেখ হাসিনাকে আশাকে ঘিরে আহ তাকে অপদস্থ করার জন্য একটা বিশাল মবের আয়োজন করাটা খুব স্বাভাবিক। আবার শেখ হাসিনা নিজস্ব ফ্যান ফলোয়ারও আছে, তার অন্ধভক্তও আছে, তারাও তাকে দেখতে যাবে, তাকে রক্ষা করতে যাবে। সেটাকে ঠেকাতে গেলে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারকে এক্সট্রিম হার্শ পলিটিক্যাল অ্যাপ্রোচে যেতে হবে। আওয়ামী লীগের লোকজনকে জেলে নিবে, জেলখানা ভরে যাবে, নিষ্ঠুর আচরণ করতে হবে। তো সেই জন্যই তো পলিটিক্যাল রেজলিউশন লাগে, সেই জন্যই তো সমঝোতা লাগে, সেই জন্যই তো জিয়াউর রহমান এসে প্রথমে প্রচন্ড কঠোর হলেন, কিছুদিন পর উনি আওয়ামী লীগকে অ্যালাউ করলেন, জামাতকে অ্যালাউ করলেন, সমস্ত রাজনৈতিক বন্দীদের উনি মুক্তি দিয়ে ভোটে আনলেন। ওই ওই সমঝোতাটা বিগত ভোটের আগে প্রপারলি হয়নি, ভোটের পরেও হয়নি। যখন সমঝোতা হবে না, তখন তো অর্গানিক ভাবে কিছু রাজনৈতিক গতিপথ তৈরি হবে, যেটা আমরা কেউ প্রেডিক্ট করতে পারি না কোন গতিপথ তৈরি হবে। তবে বাংলাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, শেখ হাসিনা অনুসারী নিশ্চিহ্ন হয়ে গেছে এমন তো না। তারা এদেশের ফোর্থ জেনারেশন পলিটিক্স করা দল, 71-এ অংশগ্রহণ করেছে, তাদের ফ্যান ফলোয়ার্স আছে, দোস্তুটিও আছে। সেই দোস্তুটি থাকলেও তারা তো এদেশের নাগরিক। আপনি তো তাদেরকে কেটে অন্য একটা দেশ দিতে পারবেন না, আপনি একটা জেলায় কনফাইন করতে পারবেন না, অথবা বাংলাদেশ থেকে বের করে দিতে পারবেন না। আরেকটা সম্ভাবনা আছে, শেখ হাসিনা আসতে চাইলেও সরকার নিতে যাবে না, সরকারই বলবো ওনার এন্ট্রি দেওয়া হবে না, এন্ট্রি দেওয়া যাবে না। এই সম্ভাবনাটা আমি উড়িয়ে দিতে পারছি না। আপনি বলছেন যে সরকারও চাইবে না তিনি ফিরে আসুন, কেন চাইবে না বা কেন চাইছে না সেই বিষয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে। তার আগে আপনি তার জীবনের ঝুঁকির কথা বলছিলেন, শেখ হাসিনা ফিরে এলে তার উপরে মব ক্রিয়েট করা হতে পারে। এটি তো 2024-এর 5 আগস্ট পরবর্তী সময় নয়, এটি একটি নির্বাচিত সরকারের সময়। এখনো কেন শেখ হাসিনার মতো মানুষের উপরে মব ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে, অথবা তাকে তার মতো ব্যক্তি কেন রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে না? বিএনপি সরকার কেন এই ক্ষেত্রে ফেল করবে বলে আপনি আশঙ্কা করছেন? দেখুন, যে কোনো জিনিসের একটা পলিটিক্যাল সমঝোতা লাগে, যেটা ভোটের আগে হয়নি, ভোটের পরেও হয়নি। যদি ভোটের এই সমঝোতা না হয়, শেখ হাসিনা হঠাৎ করে ঢুকে পড়তে চায় বা এসে পড়ে, তখন মব তাকে কিভাবে হ্যান্ডেল করবে? আর সেই মবটা কারা? মব যারা করবে তারা অ্যান্টি আওয়ামী ফোর্স, বিএনপিও অ্যান্টি আওয়ামী ফোর্স। বিএনপি সেই মবের বিরুদ্ধে স্ট্রিক্ট হতে পারবে কিনা, এটা আমি ডাউটফুল। আর হচ্ছে ইউনিট গভর্নমেন্টের আমলে যে মবটা আনলিশ করা হয়েছে, যে দানবটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই দানব তো মব করার আনন্দ পেয়ে গেছে, তারা এখনো আছে, তারা পলিটিক্যাল স্পটলাইটও আছে। তারা আবার যদি মব করে, বিএনপির জন্য খুব ডিফিকাল্ট হবে তাদেরকে দমন করা। বাট রাষ্ট্র যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই মবকে দমন করতে হবে। মব আর রাষ্ট্র একসাথে কখনো চলতে পারে না। এবং এই মব কিন্তু একটা সময় ফ্রাঙ্কেনস্টাইন হয়ে বিএনপিকেই খেয়ে ফেলবে, কোনো সন্দেহ নাই। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, নব্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী, তিনি একটি ভিকটিমকে দেখতে গেছেন, সেখানে সেই মব পিছনে কিন্তু তাকে খুব খারাপ ভাষায় গালি দিয়েছে এবং মিছিল করেছে। ওই মবই একই লিঙ্ক, কিন্তু তাদের সাহসটা বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে গেছে। তো এখন সেইখানে আহ সরকার কেন চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক? কয়েকটা কারণে। এক হচ্ছে সরকার এখনো নাজুক, এখনো দুর্বল। শেখ হাসিনা আসার সাথে সাথেই শেখ হাসিনার অনুসারী ভার্সেস এই মব বা এই জামাত বা যারা আছেন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে। সেই দ্বন্দ্বে সরকার কোন পক্ষ নেবে? স্বাভাবিকভাবে মনে হয় সেই দ্বন্দ্বে সরকার বা সরকারি দল অ্যান্টি আওয়ামী লীগ অবস্থানই নিবে। তার মানে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, ছোটখাটো অ্যানার্কি, ছোটখাটো সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা সেখানে আছে। এটা ঠেকাতে পারতো কে? পুলিশ। সেই পুলিশ তো অলরেডি হিউজলি ডিমোরালাইজড। তাহলে আপনাকে আর্মি এঙ্গেজ করতে হবে টোটালি। ইতিমধ্যে 23শে জুন আওয়ামী লীগের মানে ফিরে আসার বা মিছিলের হুমকিতে কিন্তু আর্মি ডিপ্লয় করা হয়েছে 23শে জুন। সরকারের মাত্র 4th মান্থে আর্মি ডিপ্লয় হয়ে গেছে। তাহলে সরকারের 8th মান্থ ডিসেম্বরে গিয়ে আরো লার্জ স্কেল হয়তো বা আর্মি ডিপ্লয়মেন্ট করতে হবে। যখন আপনি আর্মি ডিপ্লয়মেন্ট করবেন, ন্যাচারালি আপনার পলিটিক্যাল ফ্রিডম একটু হলেও কার্টেল হবে সরকারের।
পাশাপাশি নাগরিক অধিকারও কার্টেল হবে। তো এই সরকারটাকে তখন 5 বছর টেনে নেওয়া কিন্তু বেশ টাফ হয়ে যাবে, যদি আপনি প্রথম বছরই আর্মি এঙ্গেজ করেন, প্রথম বছরই সব পাওয়ার এক্সারসাইজ করেন। তো আমি মনে করি শেখ হাসিনা ফেরার সিদ্ধান্ত যেটা জানিয়েছেন, এটার সামনে আরো অনেক পথ আছে, এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, এক্স ফ্যাক্টর আছে। এখনো সুপার পাওয়ার গুলো কি চাচ্ছে, আউটস্টেট প্রাইম মিনিস্টার পৃথিবীর কোথাও ফিরে এসে কিভাবে ফিরে আসছে। শ্রীলঙ্কা ইজ এ গুড এক্সাম্পল, যে শ্রীলঙ্কায় কিন্তু আবার তারাই ফিরে আসছে, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ওই সময় আন্দোলনের সময় রক্তপাত হয়নি, যেটা আমাদের এখানে আন্দোলনের সময় ছাত্রদের রক্ত ঝরেছে। তো সেদিক থেকে শেখ হাসিনার কেসটা সম্পূর্ণ ভিন্ন, সুই জুডিস, এবং সেটা আমরা কেউ জানুয়ারি মাস না আসা পর্যন্ত আসলে বলতে পারবো না ডিসেম্বরে কি হবে, কি হয়েছে, কি হবে। মানে সরকার শেখ হাসিনা ফিরে আসুক এটি চাইবে না, ঠিক আছে, আপনি যে যুক্তি দিয়েছেন, কিন্তু এনসিপি বা জামাতে ইসলামী কেন চাইবে না, বা তারা কেন চাইছে না? তাদের যে বক্তব্য আমরা দেখছি, একটা অ্যাভয়েডিং বক্তব্য তারা দিচ্ছে, তারা সরাসরি এই বিষয়ে কোনো কথা বলছে না, ঘুরিয়ে পিছিয়ে বলছে যেটি আদালতের বিষয়, ভারতের বিষয়, সরকারের বিষয় বিষয় মানে শেখ হাসিনা কোনো পক্ষ না। এই ধরনের উদ্ভট সব মন্তব্য কেন করছে? দেখুন, শেখ হাসিনা যদি ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তাকে মেরে ফেলা হতে পারে, তার ফাঁসি হতে পারে, তাকে মব পিটিয়ে মারতে পারে, তার জেলখানায় মৃত্যু হতে পারে। কিন্তু একটা বিষয় কিন্তু ঘটবে, দেশের মানুষ কিন্তু ভিকটিমের পক্ষ নেয়। তখন শেখ হাসিনা ন্যাচারালি একটা পলিটিক্যাল ভিকটিম পারসিকিউশন হিসাবে একটা থিওরি দাঁড়িয়ে যাবে, এবং শেখ হাসিনার পলিটিক্যাল উচ্চতা বেড়ে যাবে, এবং তার যে স্টিগমাটাইজেশন আছে এই 16 বছরে, তার একটা অংশ কেটে যাবে। এই সুযোগটা স্বাভাবিকভাবেই জামাত, বিএনপি, এনসিপি না দেওয়ারই কথা, কারণ এর মাধ্যমে শেখ হাসিনা তার কৃত গৌরব কিছুটা হলেও ফেরত পাবেন, পুরোপুরি পাবেন এটা আমি বলবো না। তো এবং এটা অত্যন্ত সাহসী সিদ্ধান্ত হবে, মানুষ সাহসী রাজনীতিবিদ দেখতে চায়। তো সেইটার একটা এক্সাম্পল যখন শেখ হাসিনা করবেন, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় পলিটিক্যাল ক্যাশ হবে। তো সুস্থ পলিটিক্যাল বিচারে জামাত, এনসিপি, বিএনপি আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল ট্রাম্প কার্ড বা ক্যাশ তো দিতে চাবে না, এটাই খুব স্বাভাবিক হবে। খুব ভালো হতো যদি সংসদের প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রী বলতেন সকলের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, দেশে শান্তি ফিরে আসতো, সমঝোতা ফিরে আসতো। আওয়ামী লীগও তখন অনকম্প্রোমাইজ রাজনীতি করতে বাধ্য হতো। এখন আওয়ামী লীগকে ঠেলে দেওয়া হয়েছে আনকম্প্রোমাইজিং একটা সিচুয়েশনের দিকে, এবং সেটার একটা এক্সট্রিম হচ্ছে শেখ হাসিনার ফিরে আসা। কোনো সন্দেহ নাই, শেখ হাসিনা যদি ফিরে আসতে চান, ফিরে আসতে পারেন, সেটা দেশের মধ্যে একটা আনরেস্ট সৃষ্টি করবে। যদিও শান্তি এখনো স্থাপন হয়নি, এটা যেটা চলছে এটাও আনরেস্টই। তো সেই আনরেস্টের সাথে নতুন আনরেস্ট যোগ হবে। আমাদের পুলিশ প্রশাসন সব মিলিয়ে কি আমরা নতুন আনরেস্টটা হজম করতে পারবো? আমাদের ইকোনমি কি নতুন আনরেস্ট হজম করতে পারবে? যারা বলছেন যে তিনি আসলে ফিরবেন না, এটি তার রাজনৈতিক ত্রাণবাজি, এটি তার একটি অপকৌশলের অংশ, আপনি কি এমনটা মনে করেন? মানে কোথাও এই ধরনের কোনো কৌশল তার রয়েছে, আসলে তিনি আসবেন না, এটি একটা প্রোপাগান্ডা চালাচ্ছেন বা এক ধরনের কৌশল? দেখুন, রয়টার্স কে উনি স্পষ্ট করে একটা ডেট দিয়ে বলেছেন, এটাকে অপকৌশল বলার সুযোগ নাই। তবে প্রশাসনিক ভাবে আদৌ উনি আসতে পারবেন কিনা, এটা তো আমিও আইনজীবী হিসেবে মনে করি এর মধ্যে ডিফিকাল্টি। তার পাসপোর্ট নাই, পাসপোর্ট ব্যান। তিনি এখন বাংলাদেশে ঢুকতে গেলে তো বাংলাদেশ বর্ডার গার্ডস তাকে কিভাবে রিসিভ করবে? এটার তো একটা অফিসিয়াল এক্সিকিউটিভ প্রসেস আছে। পুরো এই জিনিসটার একটা অংশ তো বাংলাদেশ সরকারের হাতেও নির্ভরশীল। বাংলাদেশ সরকার কি চাচ্ছে সেটা আছে। তো সেইটা তো আসলে এমন হতে পারে উনি আসতে চাচ্ছেন বা বলছেন আমি আসতে চাচ্ছি, কিন্তু দেখা যাবে প্রশাসনিক ভাবে উনি আসতে পারবেন না, সেটাও হতে পারে। তবে উনি একেবারে ফাঁকা বুলি দিয়েছেন পলিটিক্যালি, এটা আমার মনে হয় না। ওনার ফিরে আসার ইচ্ছা আছে বলেই মনে হচ্ছে, এবং ফিরে আসা বা আওয়ামী লীগের ফিরে আসা ছাড়া তো আওয়ামী লীগেরও আসলে খুব বেশি অপশন রাখা নেই। আওয়ামী লীগকেও তো নর্মালাইজ হতে হবে, নর্মালাইজ করতে হবে। তো সেটার একটা ধাপ এটা হতে পারে। আমার আরো একটি প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন, যেমন আপনি কে বলেও বললেন, যে যারা অভ্যুত্থানের মুখে বিদায় নেয় বা যে সরকারগুলোর পতন ঘটে তারা আর সহজে ফেরে না, এরকম কোন নজির আপাতত বা সাম্প্রতিক অতীতে আমাদের সামনে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম নজির কি আছে যারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে,
এই ধরনের কোন দল হয়তো গণ অভ্যুত্থানের মুখে পতন হয়েছে, তারা আর ফিরতে পারেনি, অথবা স্বাধীনতা নেতৃত্বকারী দল তারা একেবারে যে কোনো কারণেই ইতিহাস থেকে মুছে গেছে এরকম জনবিক্ষোভের কারণে, এরকম নজির কি আছে? না, ওই বাংলাদেশের সিচুয়েশনটা তো অবশ্যই সম্পূর্ণ ভিন্ন মাত্রায়, এবং বাংলাদেশের সিচুয়েশন পৃথিবীর কোন দেশের কোন সিচুয়েশনই কখনোই মিলবে না। এদেশের সেই 47 থেকে শুরু করে অদ্যাবধি সবকিছুই একটু ডিস্টিংক্ট। বাঙালি জাতির সুবিধা হচ্ছে আমরা একই জাতি, মানে একটা হোমোজেনিয়াস নেশন। এখানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কিন্তু ব্যাপারটা এমন না যে একটা শিখদের জনপ্রিয় দল আর একটা রাজপুতদের জনপ্রিয় দল, বা একটা স্প্যানিশদের জনপ্রিয় দল একটা ফ্রেঞ্চ কলোনির দল। একই দেশের দল এগুলো, একই রকম মানুষ। সেই জন্য পৃথিবীর অন্যান্য দেশে যে ডিক্টেটর থাকেন তারা ইথনিক ক্লিনজিং করতে বাধ্য হয়েছেন। তারা নিজেরা, যেমন সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কুর্দিদেরকে মেরেছেন, প্রচুর কুর্দিরা তার বিরুদ্ধে করতো। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি বা জামাতের মধ্যে এই ধরনের কোনো জাতিগত বিভেদ কিন্তু নাই। এটা পলিটিক্যাল মুভমেন্ট, সেটাকে দমন করেছে আওয়ামী লীগ, চেষ্টা করেছে, অনেক বাড়া গেছে মানুষ। এটাকে কিন্তু ওই যুদ্ধাপরাধী বা ওই ধরনের ঘটনার সাথে পুরোপুরি মিলানো যাবে না। এই কারণে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বেশি। প্লাস আপনি যেটা বললেন, এখনো 71-এর প্রতি আবেগী অনেক মানুষ বাংলাদেশে আছে। 71 থাকলে আওয়ামী লীগের গুরুত্ব থাকবে, শেখ মুজিবের গুরুত্ব থাকবে। তো সেদিক থেকে আওয়ামী লীগ নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। থিওরিটিক্যালি অনেকে বলেন যে 10 বছর আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখতে পারলে তাদের ভোটারগুলো ডাইভার্ট হয়ে যাবে, ভোটাররা জামাতকে ভোট দেবে, বিএনপি কে ভোট দেবে। এটা আমার কাছে কখনোই বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় যখনই দেশে অল ইনক্লুসিভ ভোট হবে, তখনই ফেয়ার ভোটে আওয়ামী লীগ তার ভোটের জানান দিতে পারবে, জয় পরাজয়টা আমরা বলতে পারছি না। এর সাথে যুক্ত হয়েছে নতুন একটা জিনিস, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে রিভাইভ করলো। তো পরবর্তী ভোট যদি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয় এবং সেখানে যদি অল ইনক্লুসিভ ভোট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেখানে আহ একটা বড় পক্ষ হিসাবে আওয়ামী লীগের ভালো করার সম্ভাবনা থাকবে। তো সেটি আদৌ হবে কিনা আমরা স্টিল ডাউটফুল। আপনার কাছে আমার শেষ যে বিষয় জানতে চাওয়া সেটা হচ্ছে যে ট্রাভেল পাসের একটি তো বিষয়, যেহেতু তিনি নিজে ফিরতে চাইছেন সেহেতু সরকারের পক্ষ থেকে একটা ট্রাভেল পাসের ব্যবস্থা করলেই হয়ে যায়, কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা টু শব্দটি করেননি, বরং সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইনক্লুডিং জামাত এবং এনসিপি অনেকে বলছেন যে এগুলো কথার কথা, তিনি আসলে আসবেন না। কিন্তু ট্রাভেল পাস নিয়ে কোনো কথা হচ্ছে না। যখন এটি মানুষের কাছে প্রমাণিত হবে যে সরকারই চায় না যে তিনি ফিরে আসুন বা তার ট্রাভেল পাসের কোনো ব্যবস্থা করা হচ্ছে না, সেক্ষেত্রে সরকারের ইমেজ কোথায় যাবে? সেটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে সরকারই চাবে না, সরকারই তাকে এন্ট্রি দিবে না। এটা একেবারে আমরা উড়িয়ে দিতে পারি। তখন হ্যাঁ, তখন স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের ইমেজ কিছুটা বাড়বে, শেখ হাসিনার ইমেজ কিছুটা বাড়বে, সরকারের ইমেজ কিছুটা কমবে। বর্তমান সরকার আসলে এমন একটি ক্রিটিক্যাল জাংশনে আছে, তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। উনি যে সিদ্ধান্তই নিবেন সেটা রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। উনি যদি আওয়ামী লীগকে রিভাইভ করেন, জামাত এনসিপি তাকে আওয়ামী লীগ রিভাইভের দায়ে দুষ্ট করবে। উনি যদি আওয়ামী লীগকে রিভাইভ না করেন, রিভাইভ না করার যে অ্যান্সিলিয়ারি হ্যাসেল গুলো আছে, হ্যাভক্স গুলো আছে, সেগুলো এই সরকারকেই ফেস করতে হবে। এবং আওয়ামী লীগকে রিভাইভ না করলে, আওয়ামী লীগ রিভাইভ হতে চাইলে এটা কঠোর হাতে দমন করার দায়টাও সরকারের হাতে পড়ে যাবে। সেই জন্য সরকার কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে এখন পর্যন্ত 4 মাস, হয়তো আরো 4 মাস থাকবে। তো এক পর্যায়ে সরকারকে অবশ্যই একটা সাইড নিতে হবে। পলিটিশিয়ান হিসেবে আমার ইনভিটেশন থাকবে, সরকার উদারতার দিকে চলে যাক, দেশটা বাঁচুক, সবাইকে নিয়ে দেশ করুক। তবে রাজনীতির নিষ্ঠুর খেলা বলে এই বিষয়ে অন্তত শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় সরকার, এনসিপি এবং জামাত তারা একত্রেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে, যেটাই নিক পক্ষে বিপক্ষে। তাকে বাধা দেওয়ার আইনগত অধিকার আসলে সরকারের নাই। শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে বাধা দেওয়া, কারণ তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নাই, তার কোনো ডিসপুটেড সিটিজেনশিপের ইস্যু নাই, তার বিরুদ্ধে বিচার চলছে বাংলাদেশে অনেকগুলো। সেক্ষেত্রে তাকে আসতে না দেয়া তার বিচার কার্যক্রমকেও প্রতিহত করবে এবং বিচার কার্যক্রমকেও প্রশ্নবিদ্ধ করবে। আইনগতভাবে সরকার তাকে অ্যালাউ করতে বাধ্য যদি তিনি আসতে চান। অনেক অনেক ধন্যবাদ।